নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। আমি অস্ত্র হাতে বেরোবো, রামনবমী পালনে যে বাধা দেবে তাকে ছুঁড়ে ফেলা হবে। রামনবমী নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি, পড়ল বোমা, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। অর্জুন সিংকে থানায় তলব পুলিশের। হিন্দু ধর্মস্থানে হামলা, দুর্গা মন্দিরের পাঁচিল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব বিজেপি। ধর্মীয় বিভাজন এবার খেলাধুলোয়, খেলানো যাবে না কোনো মুসলিমকে, তৃণমূল বিজেপি সংঘাতে ফুটবল বিতর্ক তুঙ্গে। মতুয়াগড়ে তৃণমূল সাংসদের পা ছুঁয়ে প্রণাম বিজেপি বিধায়ক অসীমের। শান্তি এবং মিলনের বার্তার কি বললেন মমতা বালা, দেখুন বিস্তারিত। 26 বাংলা দখল, সংসদে দাঁড়িয়ে রাজনীতির কথা শাহের মুখে, প্রতিবাদ তৃণমূলের। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হলেও কাজে গতি নেই কেন, উদ্বিগ্ন নবান্ন। ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই, রাজ্যবাসীকে তীব্র গরমের জন্য তৈরি হতে বলছে হাওয়া অফিস। হাসপাতালের পুকুরে এত কাণ্ড, জানতেই মাথায় হাত অতীন ঘোষের। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। রাজ্যে রামনবমী পালনে যে বাধা দেবে তাকে ছুঁড়ে ফেলা হবে। রামনবমীতে পুলিশি বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে কথা বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন তিনি। দিলীপ বাবুর সাফ কথা, হিন্দুরা কি করবে না তা বলার অধিকার পুলিশের নেই। এদিন দিলীপ বাবু বলেন, রামনবমী পালন করার অধিকার সমস্ত হিন্দুর রয়েছে। হিন্দুদের বলবো, আপনারা পুলিশকে জানিয়ে রামনবমী পালন করুন। পুলিশ যদি বাধা দেয় সারা দিন থানা ঘেরাও করে রাখুন। হিন্দুরা কি করবে তা বলার অধিকার পুলিশের নেই। হিন্দুদের উৎসব শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব সরকার এবং পুলিশের। এরপর তিনি বলেন, অস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরে ট্র্যাডিশন আছে, আখড়া বেরোবে, সেখানে অস্ত্র থাকবে, এটা আমাদের ওখানকার ট্র্যাডিশন। ব্রিটিশরা বন্ধ করতে পারেনি, পাঠানরা বন্ধ করতে পারেনি। যদি এরা বন্ধ করতে চান, এদেরকে ছুঁড়ে ফেলা হবে। আগামী 6 এপ্রিল রামনবমী উপলক্ষে রাজ্যে পথে নামতে চলেছে বিভিন্ন হিন্দু সংগঠন। প্রথা মেনে তাদের অনেকেই অস্ত্র মিছিলের ঘোষণা করেছে। ওদিকে বিজেপির দাবি, রামনবমীতে বিভিন্ন জায়গায় বিধিনিষেধ জারি করেছে পুলিশ। এবার দিলীপ ঘোষের সাফ কথা, রামনবমী মিছিলে বাধা দিলে ছুঁড়ে ফেলবেন তারা। আবার উত্তপ্ত জগদ্দল, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি, পড়ল বোমা, গুলিবিদ্ধ এক তৃণমূল কংগ্রেস কর্মী। তবে এই প্রথম নয়, এর আগে গত বছরের অক্টোবরে অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি হয়েছিল। বারবার কেন অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে সেখানে, কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দুষ্কৃতীদের, উঠছে এমনই প্রশ্ন। এদিকে এই ঘটনায় বিজেপি নেতাকে জগদ্দল থানায় তলব পুলিশের। বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ তাকে নোটিশ পাঠিয়েছে জগদ্দল থানা। সকাল 10টায় জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নির্দেশ। ঘটনাটি ঘটেছে জগদ্দলের মেঘনা মোড় এলাকায়। জানা গিয়েছে, সেখানে অবস্থিত মেঘনা জুট মিলে 2 শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। তারপরেই পরপর 7 রাউন্ড গুলি চলে বলেই খবর, পরপর পরে বোমা। তবে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন, অর্জুন সিং এর নেতৃত্বে এই গুলি চালানো হয়েছে। তিনি বলেন, অর্জুন সিং নেতৃত্ব দিয়েছে বলেই গুলি চলেছে। অবিলম্বে যদি অর্জুন সিংকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পাল্টা আবার অর্জুনের দাবি, পুলিশের সামনে গুলি চালিয়েছেন নমিত সিং এর দলবল, তার এতে কোনো যোগ নেই। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন বলেন, আমি রাতের বেলা পার্টি অফিসে কাজ করছি, তখন হঠাৎ গুলির শব্দ পাই। বেরিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে, আর দুষ্কৃতীরা আমায় দেখে আরো গুলি চালাতে শুরু করলো। আর দেখি রাস্তায় একটা লোক পড়ে আছে। আমি পুলিশকে প্রশ্ন করি, আরে দাদা, 7 রাউন্ড গুলি চলল, আপনারা কিছু বললেন না? পুলিশের কোনো জবাব নেই। এরপর ফিরে এলাম বাড়িতে, তখন হঠাৎ দাম করে একটা বোমের আওয়াজ পেলাম। সোমনাথ শ্যামের লোকজন করেছে।
মেমারির আহিরা গ্রাম দুর্গা মন্দির সংলগ্ন পাঁচিল ভেঙে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় বুধবার। গেরুয়া শিবিরের স্থানীয় নেতারা অভিযোগ তোলেন, একটি সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন নাকি ওই পাঁচিলটি ভেঙে দেয়। এই আবহে আন্দোলনে নামে বিজেপি। দলীয় পতাকা হাতে নিয়ে পথ অবরোধ করে গেরুয়া শিবির। সাতগাছিয়া বাজার এলাকায় বিজেপি কর্মীরা প্রতিবাদ জানায়। প্রায় আধ ঘন্টা ধরে চলে পথ অবরোধ। জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে চলে অবরোধ। এর জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। উপস্থিত ছিলেন ৫ নম্বর মণ্ডলের সভাপতি পলাশ মণ্ডল, প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস পাল, অধীর সিকদার, মদন গলুই, সন্তোষ ঘোষ, মমতা বাগ সহ দলীয় নেতৃত্ব। এই আবহে পলাশ মণ্ডল দাবি করেন, ভাঙচুর চালানো সেই ব্যক্তিদের ধরতে হবে। এদিকে ঘটনাস্থলে যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা গিয়েছে দুর্গা মণ্ডপের সামনে বালি পড়ে আছে স্তূপ হয়ে, এদিকে ছড়িয়ে ইট পড়ে আছে সামনে। এদিকে অপর এক ঘটনায় দুর্গাপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি থেকে বাসিন্দাদের উচ্ছেদ অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে। বুধবার সেখানে জবরদখল উচ্ছেদ অভিযানে যান ডিভিসি এবং পুলিশ কর্মীরা। জবরদখলকারীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। গ্রামের দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হলেও পরে তা হাতাহাতিতে পৌঁছে দেয়, আর তা হয় দুর্গাপুর থানার পুলিশের সামনে। অরিন্দম নায়ক নামে দুর্গাপুর বস্তি রক্ষা কমিটির সদস্যকে ফেলে দিয়ে চলে গ্রামের এক পক্ষের লোকজনের মারধর। ডিভিসির দাবি, জবরদখল উচ্ছেদ করার জন্য আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে এক পক্ষ তীব্র প্রতিরোধ গড়ে তোলে। তবে এখন বিষয়টি থামলেও নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে আবার উচ্ছেদ অভিযান চলবে বলেও জানিয়ে দেওয়া হয়। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এখন দস্তুর হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। এবার সেই বিভাজন গিয়ে পৌঁছল খেলার মাঠে। ফুটবল টুর্নামেন্টে কোনো দলে অংশগ্রহণ করতে পারবে না কোনো মুসলিম খেলোয়াড়, এই নির্দেশিকা জারি করল পাঁশকুড়ার একটি ক্লাব, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রীড়াবিদদের মধ্যে। পাঁশকুড়ার রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কালীমাতা সংঘ নামে একটি ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আগামী ২৯শে মার্চ ১৬ দলীয় এই ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে। তার আগে লিফলেট ছাপিয়ে বিভিন্ন ক্লাবকে যোগদানের আবেদন জানিয়েছে তারা। আর সেই লিফলেটে এই টুর্নামেন্টের নিয়মাবলীর মধ্যে লেখা রয়েছে চাঞ্চল্যকর সেই নির্দেশ, টুর্নামেন্টে কোনো দলে অংশগ্রহণ করতে পারবেন না কোনো মুসলিম খেলোয়াড়। এই নির্দেশিকাকে তুমুল সমালোচনা করেছেন ক্রীড়াবিদ থেকে ক্রীড়াপ্রেমীরা। বেগতিক বুঝে ক্লাবের তরফে ভুল স্বীকার করা হলেও সমালোচনা থামছে না। ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন, খেলার মধ্যে হিন্দু মুসলিম আসে কোথা থেকে? তৃণমূলের দাবি, বিজেপি মেরুকরণের রাজনীতির জেরেই এই ঘটনা ঘটেছে। বিজেপি মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায়। এই নির্দেশিকা সেই চেষ্টারই অংশ। পাল্টা বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। ক্লাব একটি স্বাধীন সংস্থা, তারা কি লিখলো তার দায় বিজেপি কেন নেবে? নিশ্চয়ই ওখানে এর আগে খেলার সময় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে, তাই ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের নিজস্ব ব্যাপার। মজার ব্যাপার হলো ক্লাবের তরফে যে লিফলেট ঘিরে এত বিতর্ক, তাতে কালীমাতা সংঘ বানানটি ভুল। সেখানে লেখা রয়েছে কালীমাতা, যা দেখে অনেকেই বলছে যাদের পড়াশোনার এই হাল তারাই খেলার মাঠে ধর্ম দেখতে পায়। আজ থেকে শুরু হলো ঠাকুরনগরের ঐতিহ্যবাহী মতুয়া বারুণী মেলা। তবে এবার মেলার আবহ ১ বছর আগের মতন উত্তপ্ত নয়। ২০২৪ সালের এই মেলা চলাকালীন বড়মা বিনাপানি দেবীর ঘর দখলকে কেন্দ্র করে শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুর গোষ্ঠীর মধ্যে প্রবল সংঘাত হয়েছিল। সেবার মমতাবালা এবং তার মেয়ে মধুপর্ণাকে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে। এমনকি তাকে নিজে হাতে তালা ভাঙতেও দেখা গিয়েছিল। কিন্তু ১ বছর পর দৃশ্য অনেকটাই বদলেছে। এবার রাজনৈতিক মতাদর্শ দূরে সরিয়ে রেখে বিজেপি বিধায়ক অসীম সরকার মমতাবালা ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করলেন। মমতাবালাও আশীর্বাদ করলেন তাকে। এই প্রসঙ্গে অসীম সরকার বলে, রাজনীতির জায়গায় থাক, মতুয়া পরিবার চায় সবাই এক হোক, অতীতের ভুলে নতুন করে পথ চলা হোক। মমতাবালা ঠাকুরও বলেন, এটা রাজনীতির বিষয় নয়, এটা মা ছেলের সম্পর্কের প্রতিফলন। সংসারে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু মতুয়ারা দর্শন নারী পুরুষের সমান অধিকারের কথা বলে। তাই নারী শক্তির জয় হবে,
তিনি আরো বলেন, গতবারের ঘটনায় ভক্তরা মেলা থেকে চলে গিয়েছিলেন, তবে এবার তারা ফিরে এসেছেন, মন থেকে আনন্দ উপভোগ করছে। 1 বছর আগে 2024 সালের 7ই এপ্রিল রাতের অন্ধকারে গাইঘাটার ঠাকুরবাড়িতে ধুমধুমার কাণ্ড ঘটে। মমতা বালা এবং তার মেয়েকে ধাক্কা মেরে ফেলার অভিযোগ ওঠে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। বড়মায়ের ঘর দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এই ঘটনায় শান্তনু ঠাকুর তার বাবা সহ 13 জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। সেই ঘটনা এখন অতীত হলেও কয়েকদিন আগেও ঠাকুরবাড়ির দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। এবার সেই বিবাদ ভুলে ঠাকুরবাড়ির দুই পক্ষ একত্রে মেলার আয়োজনের বার্তা দিল। শান্তনু ঠাকুর বলেন, আমার বোধোদয় হয়েছে, যদিও কিছুদিন আগেও মতুয়া মেলা আয়োজন নিয়ে দুই পক্ষ আদালত পর্যন্ত গিয়েছিল, কলকাতা হাইকোর্টে মামলাও হয়, কিন্তু শেষ পর্যন্ত মিলনের বার্তা নিয়েই শুরু হয় মতুয়া বারুণী মেলা। 1 বছর পরই বাংলা দখল করে নেবে বিজেপি। সংসদ ভবনে দাঁড়িয়ে একটি বিলের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে পুরোদস্তুর রাজনীতির কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবে প্রতিবাদ এলো তৃণমূলের তরফ থেকে। বুধবার লোকসভায় ত্রিভুবন সরকারি ইউনিভার্সিটি বিলের ওপর জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, 26-এর পরই বাংলায় পদ্ম ফুটবে, আয়ুষ্মান ভারত প্রকল্পও চালু হবে। অমিত শাহ এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ আনেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, রাজধানী দিল্লিও দখল করেছে। সেখানকার মানুষ এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতেন না, এবার থেকে পাবেন। তারা চিকিৎসা ক্ষেত্রে 5 লাখ টাকার সুবিধা পাবেন। এর আগে এই বিলের উপর আলোচনায় অংশগ্রহণ করে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় শাহকে নিশানা করেন। আমুলের মতন কোঅপারেটিভের স্বয়ংশাসিত ব্যবস্থা নষ্ট হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। শাহ যখন কথা বলছেন তখনই প্রতিবাদ শুরু করেন তৃণমূল সাংসদরা। তখনই অমিত শাহ বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে, আগামী বছর পশ্চিমবঙ্গেও কমল ফুটবে, তখন সেই রাজ্যের মানুষও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। সংসদে দাঁড়িয়ে অমিত শাহের এই দাবিকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। 2021 বিধানসভা নির্বাচনের আগেও অমিত শাহ একাধিকবার দাবি করেন যে বিজেপির বাংলা দখল সময়ের অপেক্ষা। রাজ্যে 200-র বেশি আসন পাওয়ার দাবিও শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। কার্যক্ষেত্রে দেখা যায় 200 তো দূর, 100-র ধারে কাছেও যেতে পারেনি গেরুয়া শিবির। তৃণমূল বলছে, সংসদে দাঁড়িয়ে শাহের করা ওই দাবির যে বিশেষ গুরুত্ব নেই সেটা আগের ফলাফলে স্পষ্ট। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা 3 মাস আগে দেওয়া হয়ে গেছে, কিন্তু কাজের অগ্রগতি সেই তুলনায় হয়নি এবং এই বিষয়টি ভাবাচ্ছে নবান্নকে। জানা গিয়েছে, রাজ্যের 6 জেলায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে গড়িমসি সব থেকে বেশি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে নবান্ন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই 6 জেলায় বাংলার বাড়ির কাজের গতি অত্যন্ত কম। রাজ্যের 21টি জেলায় 12 লক্ষ বাড়ির মধ্যে প্রায় 1 লক্ষেরও বেশি বাড়ি নির্মাণের কাজ এখনো শুরু করেনি। গত ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়ার পর মাত্র 3,22,872টি বাড়ির নির্মাণ কাজ ভিত থেকে ঘরের বিম পর্যন্ত শেষ হওয়ার কথা, কিন্তু 46,000 উপভোক্তা টাকা পাওয়ার পরেও 3 মাসে বাড়ি নির্মাণের জন্য ইট, বালি, সিমেন্ট পর্যন্ত সংগ্রহ করতে পারেনি। 50,000-এর বেশি উপভোক্তা নির্মাণ সামগ্রী সংগ্রহ করলেও কাজ শুরু করতে পারেনি। এ নিয়ে নবান্নে পেশ হয়েছে পঞ্চায়েত দফতরের রিপোর্ট। উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যাতে কাজ দ্রুত শুরু করার উৎসাহ দেওয়া হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ জেলা শাসকদের দেওয়া হলো নবান্নর পক্ষ থেকে। শীত বিদায় নিয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনাও এখন শূন্য, তাই হাওয়া অফিস কার্যত ইঙ্গিত দিচ্ছে গরমের জন্য প্রস্তুতি নিতে পাকাপাকিভাবে। চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যের বেশিরভাগ জেলায় 35 ডিগ্রির ওপর চলে যেতে পারে তাপমাত্রা, আর কলকাতায় তা ছাপিয়ে যেতে পারে 37 ডিগ্রি। এখনই আভাস দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। মার্চ মাসের শুরুর দিকে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছিল। মাঝে বেশ কয়েকদিন তীব্র গরম অনুভূত হয়েছে, তবে এরই মধ্যে খানিক বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তিদায়ক পরিবেশের দেখা মিলেছিল। তবে আর নয়, এবার পাকাপাকিভাবে গরম পড়ার পরিস্থিতি যে তৈরি হয়েছে তা পরিষ্কার। বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকতে পারে, তাই অস্বস্তিদায়ক গরম অনুভূত হবে। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে কলকাতায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে।
আগামী 3 দিনে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বেশিরভাগ জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গরম অনেকটাই বাড়বে। উত্তরবঙ্গের সম্পূর্ণ উল্টো পরিবেশ থাকতে চলেছে আগামী কদিন। বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রবিবার এবং সোমবার দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক অন্যান্য রাজ্যে অবশ্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড গরম অনুভূত হবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে উত্তর ভারতের বহু রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে সেখানে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কেন্দ্রীয় সরকারের নয়, এবার রাজ্য সরকারের একাধিক জমি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ। কেএমডিএ, পূর্ত দপ্তর সহ একাধিক রাজ্য সরকারের জমি ফাঁকা পড়ে রয়েছে কলকাতার আনাচে কানাচে। সেখানে আবর্জনা জমছে। এমনকি রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর জলাশয়ে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। আর তাতেই জল জমে মশার আঁতুড়ঘর তৈরি হচ্ছে। একাধিক ওয়ার্ডের মেডিকেল অফিসার এবং ভেক্টর কন্ট্রোল অফিসাররা খোদ ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদের সামনেই তুলে ধরলেন। কলকাতা পুরসভার 9 নম্বর ব্যুরোর 82 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলে ডেঙ্গু নিয়ে চলতি মরশুমে প্রথম বৈঠক শুরু হয়। সেই বৈঠক করেন অতীন ঘোষ। সেখানে উপস্থিত থাকা কাউন্সিলর এবং ওয়ার্ডের মেডিকেল অফিসারদের প্রত্যেকের গলাতে শোনা গেল ফাঁকা জমি নিয়ে চিন্তার কথা। সেখানে 71 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া সিং এবং ওই ওয়ার্ডের ব্লক সভাপতি বাবলু সিং মশার আঁতুড়ঘর নিয়ে সরব হন। বাবলুর অভিযোগ করেন এসএসকেএম হাসপাতালের ভিতর যে জলাশয় রয়েছে সেখানে ক্রমাগত আবর্জনা ফেলা হচ্ছে আর রোগীর পরিজনরা অবাধে নোংরা করছে ওই জলাশয়। ডেপুটি মেয়র অতীন ঘোষও স্বীকার করে নেন বিষয়টি। এরপর বৈঠকের মধ্যে থেকে তিনি কলকাতা পৌরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন বিষয়টি দেখার জন্য। এমনকি সরকারি জমিগুলো নিয়ে ফের পরিদর্শনে কিভাবে বেরোনো যায় তা নিয়ে দিনক্ষণ স্থির করতে বলা হয়েছে। তবে জমিগুলো নিয়ে এবার সতর্কবার্তা দেওয়ার পরেও যে কোনো লাভ হচ্ছে না সেটা এদিনের বৈঠক থেকে পরিষ্কার করে দিয়েছেন। কলকাতা পুরসভার সূত্রের খবর, 2023 সালে কলকাতা এলাকায় প্রায় 13,000-এর বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল, কিন্তু 2024-এ তা নেমে আসে 1300-রও কিছু বেশিতে। ফলে বর্ষা আসার আগেই যাতে সব দিক শক্তপোক্ত করে ময়দানে নামতে পারে কলকাতা পুরসভা তাই চেষ্টা করছে। অতীন ঘোষ বলেন, এই মিটিংয়ের মধ্যে দিয়ে পুরসভার সবকটি বিভাগের মধ্যে দিয়ে এক একটা জায়গার সমস্যা চিহ্নিত করি। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।